বলেন তো আজকে কী নিয়ে কথা বলবো? মানে আপনারাও জানেন, আমিও জানি, এই কথা বলার বিষয় আসলে একটাই, বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিক্সিং। তো সেসব নিয়ে আজকে কথা বলি। চলুন আরেকটা পর্ব এইটা নিয়েই কন্টিনিউ করি। খেলা একাত্তরের নিয়মিত একজন ছেলে খেলা, আমি কাউসার মুজিব অপূর্ব আছি আপনাদের সাথে। বিপিএল কবে শুরু হবে সেটা কোনো নিশ্চয়তা নাই আসলে। আগামী বছরের শুরুতে হতে পারে, সেটা শেষ পর্যন্ত বছরের মাঝামাঝি পর্যন্ত যেতে পারে। এখন পর্যন্ত কোনো সঠিক বা কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়নি। কোন দলগুলো খেলবে, সেই দলগুলোর নাম ধাম, কারা মালিক, সেসব কিচ্ছু ঠিক হয় নাই। মানে নিলাম কবে হবে বা প্লেয়ার ড্রাফট কবে হবে, কারা খেলবেন কিচ্ছু জানি না আমরা। বিসিবিও জানে না, বিসিবিও কিছু জানায়নি। কিন্তু আগামী বিপিএলে কে কে সম্ভাব্য ফিক্সিং করতে পারে, কোন কোন ম্যাচে করতে পারে, কী কী ধরনের করতে পারে, সেসব নিয়ে কিন্তু বাজিকররা বা যারা এদের সাথে জড়িত তারা একটা ছক এঁকে ফেলছেন। এবং আজকে একটা গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে একজন তরুণ পেসারকে অফার দেওয়া হয়েছে একটি বিশেষ ম্যাচে বা কয়েকটা ম্যাচের কয়েকটা ঘটনা উলটপালট করে দেওয়ার জন্য। এবং সে প্রস্তাবটা এসেছে একজন সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে, যার বয়স 30-এর বেশি, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ওই পেসারের সাথে একই টিমে খেলেন। এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিসিবিতে ডাকা হয়েছিল। তিনি প্রথমে অসহযোগিতা করেছেন, পরে বাধ্য হয়ে এসেছেন এবং অভিযোগ অস্বীকার করেছেন। সো বিপিএলের দশা হচ্ছে এখন এরকম। এবং আরও শোনা গিয়েছে বা আরেকটি গণমাধ্যম খবর জানিয়েছে যে মিরপুর স্টেডিয়ামের আশেপাশে যেসব বিল্ডিং আছে, উঁচু দালান আছে, সেই দালানগুলোর ছাদ ভাড়া দেওয়া হয় ম্যাচের সময়, যাতে ওইখান থেকে লাইভের সুবিধা নিয়ে ম্যাচের রেজাল্ট জানা যায় এবং সেখান থেকে লাইভ বেটিং চালু করা যায়। তো সেই ছাদগুলোর ভাড়াও মোটামুটি আকাশচুম্বী। প্রত্যেক ম্যাচে নাকি ওই ছাদগুলো 1 লাখ টাকা করে ভাড়া দেওয়া হয়। সো রমরম একটা ব্যবসা চলছে। প্রশ্ন হচ্ছে, এই যে ব্যবসাটা চলছে বা এই যে খেলোয়াড়রা বা খেলোয়াড়ের সংশ্লিষ্ট আশেপাশের মানুষরা ম্যাচ পাতানোর চেষ্টা করছেন বা স্পট ফিক্সিং করার চেষ্টা করছে, সেগুলো আটকানো যাচ্ছে না কেন? যে ক্রিকেটারকে বিসিবিতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার ব্যাপারে বিসিবি দুর্নীতি দমন কমিশন গত বিপিএলের পরে একটা মোটামুটি তদন্ত শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই সময় হঠাৎ করে তদন্ত থামিয়ে দিতে হয় কেন? মানে তার উপর কার হাত আছে বা কোন অদৃশ্য শক্তির বলে মাঝপথে যে তদন্তটা থামিয়ে দিতে হলো? তদন্ত কমিশন এখন যারা কাজ করছে, যে রিপোর্টটা কিছুদিনের মধ্যেই বিসিবির কাছে প্রকাশ করা হবে, সেটা একটা স্বাধীন কমিটি এবং সেখানে তারা ফ্যাক্ট ফাইন্ড করেছেন। তারা কিন্তু কোনো শাস্তির জন্য সরাসরি বলতে পারবে না, তারা শাস্তির সুপারিশ করতে পারবেন। সেই সিদ্ধান্তটা নেওয়ার দায়িত্ব আসলে বিসিবির। এখানে যদি এখন আইসিসির হস্তক্ষেপ না আসে, বিসিবি চাইলে শাস্তি দিতে পারে, চাইলে শাস্তি নাও দিতে পারে। সো এখানে কোনো আইনত কোনো বাধা নেই, কিংবা যদি এখানে বিসিবির কোনো পক্ষপাতিত্ব না থাকে, সেক্ষেত্রে আইসিসি এখানে হস্তক্ষেপ করতে হবে। যদি আইসিসি হস্তক্ষেপ না করে, বিসিবি এখানে সম্পূর্ণ রাইট আছে তারা কোন পথে যাবে বা কোন পথে যাবে না। তাহলে কি এটা আসলে সুষ্ঠু একটা বিচার হলো? আমার মতে হয় না এটা। সেক্ষেত্রে ফার্দার সলিউশন কি? ফার্দার সলিউশন হচ্ছে ফিক্সিং, স্পট ফিক্সিং বা ম্যাচের কোনো মোমেন্ট চেঞ্জ করার। যদি কোনো ক্রিকেটার মোমেন্ট চেঞ্জ করতে চান, স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত থাকেন বা ফিক্সিংয়ের সাথে জড়িত থাকেন, তাহলে তার ক্ষেত্রে ফৌজদারি আইন জারি করা উচিত। এই কথাটা আমি অনেক আগেও বলেছি যে ফিক্সিং বাংলাদেশে যে কোনো স্পোর্টসে যেভাবে ফিক্সিংটা এখন বাড়ছে, সেক্ষেত্রে সবচেয়ে বড় সমাধান হচ্ছে ফৌজদারি আইন আপনি জারি করেন। তা না হলে যত দিন যাবে ফিক্সিংয়ের মাত্রা তত বাড়বে। সর্বশেষ বিপিএলের পরে ফিক্সিং নিয়ে, স্পট ফিক্সিং নিয়ে যত আলোচনা হয়েছে, 10-12 জন ক্রিকেটারের নাম সামনে চলে এসেছে, এর মধ্যে একজন শ্রীলঙ্কা সফরেও ছিল। সেই অবস্থা থেকে যখন ক্রিকেটাররা এরপরও সাহস পাচ্ছেন ফার্দার স্টেপ নেওয়ার, এরপরও সাহস পাচ্ছেন, একজন 32 বছর বয়সী ক্রিকেটার সাহস পাচ্ছেন যে একজন তরুণ ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া যায়, তার মানে হচ্ছে তাদের পক্ষ থেকে বিসিবিকে বা বাংলাদেশ ক্রিকেটকে আর দেওয়ার কিছু নেই। এখন এর বাইরে থেকে যা টাকা কামাই করে নেওয়া যায়, খুব খারাপ শোনালেও, শুনতে খুব খারাপ শোনালেও এটাই সত্যি। সো সেই পথে তারা হাঁটছেন। যদি এখন তাদের আইনের আওতায় না আনা যায়, সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে ফিক্সিংয়ের মাধ্যমে ধ্বংসের পথে চলে যাবে। আরেকটা পয়েন্ট,
একজন ক্রিকেটারের নাম এসেছে যিনি শ্রীলঙ্কা সফরে দলের সাথে ছিলেন, এবং এই ঘটনাটা, এই ফিক্সিং বা স্পট ফিক্সিং ঘটনাটা গত বিপিএল এর সময় থেকে চলছে। সো নির্বাচক কমিটি বলি, বিসিবি বলি, ওই ক্রিকেটারের নামটা জানেন, তারপরও তাকে শ্রীলঙ্কা সফরের জন্য বিবেচনা করা হয়েছে। তাহলে বিসিবির এখানে স্ট্যান্ডটা কী আসলে? বিসিবি যদি এই ক্রিকেটারদের এগেনস্টে জিরো টলারেন্স না রাখতে পারে, তাহলে তারাও আসলে খুব মানে ফ্রিলি এসব কাজ করে বেড়াবেন। স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত সামান্যতম সন্দেহ থাকার পরেও তিনি যদি শ্রীলঙ্কা সফরে বা ইন্টারন্যাশনাল সিরিজের জন্য বিবেচিত হন, তার মাধ্যমে বোঝা যায় যে বিসিবি এটা খুব হালকাভাবে নিচ্ছে। সো হালকাভাবে যদি বিসিবিও না নিতে পারে, খেলোয়াড়রাও না নিতে পারে, সেক্ষেত্রে সহজ সমাধান একটাই, ফৌজদারি আইন জারি করা। তো সেই সুপারিশ করে আজকে আমি এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলা একত্রের সাথেই থাকবেন।